বাংলা সাহিত্যে বিখ্যাত গোয়েন্দা চরিত্রগুলোর অন্যতম বলাই বাহুল্য সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রটি। ফেলুদার গোয়েন্দাগিরি গল্পের আজ তৃতীয় ও চতুর্থ পর্ব। ফেলুদা যখন সবেমাত্র গোয়েন্দাগিরি শুরু করছেন তখনকার গল্প এটি। গল্পের যত ভেতরে যাচ্ছি রহস্য ঘনীভূত হয়ে আমাদের কৌতূহলী করে তুলছে। উপভোগ্য এই গল্প, আপনারা শুনুন। আর ৭৭ পা, আর যদি না হয়? হবেই ফেলুদা, আমি সেবার গুনেছিলাম। না হলে গাঁটটা তো? হ্যাঁ, কিন্তু বেশি জোরে না। জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, ৭৭-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছলাম না। আরও ২৩ পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাঁটটা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনছিলি না আসার সময়? ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালু নামতে হয়। তুই নিশ্চয়ই ধাঁই ধাঁই করে ইয়া বরাবর স্টেপস ফেলেছিলি। তা হবে, নিশ্চয়ই তাই। আর তাই স্টেপস সেবার কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢালু নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়নোর মতো, আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল। কি বলবে সেটা ঠিক করেছো ফেলুদা? যা খুশি তাই বলবো, তুই কিন্তু স্পিকটি নট। যতক্ষণ থাকবি এ বাড়িতে একটা কথা বলবি নে। কিছু জিজ্ঞেস করলেও না। শাট আপ। একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। অন্দরায়ে বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নামকরা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারদিকে দেওয়াল জুড়ে অদ্ভুত দাঁত খিঁচুনো চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তলোয়ার, ভোজালি, থালা, ফুলদানি, এইসব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে। কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনও ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেওয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলো সব নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধ হয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ঢিপ করে এক পেন নাম ঢুকে বলল, চিনতে পারছেন? আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে ফেলু। রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখের দুপাশ কুঁচকিয়ে একগাল হেসে বললেন, বাহ বাহ, কত বড় হয়েছে তুমি। হ্যাঁ, কবে এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা এসেছেন? ফেলুদা জবাব দিচ্ছে, আর আমি মনে মনে বলছি, কি অন্যায়, এত কথা হলো আর ফেলুদা একবারও বলল না সে রাজেনবাবুকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল। রাজেনবাবুর মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেন জুস দেওয়ার কথাটা ওর মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। রাজেনবাবু বললেন, হ্যাঁ, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। কতদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। ফেলুদা এবার
একটা গলা খাগড়ানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটি বলে বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন, তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি। রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলেই খুশি হবেন, কিন্তু তিনি কিছু বলবার আগেই তিনকড়িবাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফিরলেন। রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু জ্ঞানেশ সেন, অ্যাডভোকেট, তার প্রতিবেশী এই তিনকড়িবাবু। আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশই ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে বলেছিলেন। গোড়ায় উনি হোটেলের কথাই ভেবেছিলেন। তিনকড়িবাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে। এমন হতে পারত যে রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারেন না, তাই সেটা আমি আমার প্রথম চিঠিতেই লিখে জানিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবই যেন লক্ষ্য করছি। পাহাড়ের ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনার শখ। তিনকড়িবাবু অবাক হাসি এসে বললেন, সেটা জানলে কি করে হে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি যে লাঠির উপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রাজেনবাবু হাসতে হাসতে বললেন, মোক্ষম ধরেছ, উনি ভালো শ্যামাসঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? রাজেনবাবু বললেন, হাতের কাছে কেন, একেবারে বুকের কাছে। রাজেনবাবু কোটের বুক পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ পেলুম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায়ের শাস্তি ভোগ করতে প্রস্তুত হও। ফেলুদা বলল, এ চিঠি কি ডাকে এসেছে? রাজেনবাবু বললেন, হ্যাঁ, লোকাল ডাক, বলা বাহুল্য। দুঃখের বিষয়, খামটা ফেলে দিয়েছি। দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো, কোনো দিন কারুর প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে তা মনে পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম করতে পারেন? খুব সহজ, আমি লোকজনের সঙ্গে খুব একটা মিশি না। ডাক্তার ফণি মিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলে মনে হয়? ডাক্তার হিসেবে বোধহয় সাধারণ স্তরের, তবে আমার তাতে কিছু এসে যায় না, কারণ আমার ব্যায়ামও সাধারণ। সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিং এসে অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন? তা নেন বই কি, আর আমারও তো পয়সার অভাব নেই, মিথ্যে অব্লিগেশনে যাই কেন। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত। এই দেখো। দরজা থেকে ফিরে দেখি একটা ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো যে। রাজেনবাবু বললেন, এইমাত্র আপনার নাম করা হয়েছে। আপনারও আমার মতো পুরনো জিনিসের শখ, সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিলুম। আপনার সঙ্গে আলাপ করে দিই। নমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল, রাজেনবাবুকে বললেন,
আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই একবার ভাবলুম খোঁজ করে যাই। রাজেনবাবু বললেন, না, আজ শরীরটা ভালো ছিল না। বুঝলাম রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তেলোর মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং, আসলে আপনার ওই তিব্বতী ঘণ্টাটা একবার দেখার ইচ্ছা ছিল। রাজেনবাবু বললেন, সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছেই আছে। রাজেনবাবু ঘণ্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করল, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না, আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়। আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস। রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে এলেন। দারুণ দেখতে জিনিসটা। নিচের অংশটা রূপোর তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার উপরে লাল নীল সব পাথর বসানো। অবনীবাবু চোখ টোক কুঁচকে বেশ অনেকক্ষণ ধরে ঘণ্টাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। রাজেনবাবু বললেন, কি মনে হয়? সত্যিই দাঁও মেরেছেন, একেবারে খাঁটি পুরনো জিনিস। আপনি বললে আমার আর কোনো সন্দেহ থাকে না। দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস। কিছুই আশ্চর্য না। আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন, মানে ভালো দাম পেলেও। রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন, ব্যাপারটা কি জানেন, ভালোবেসে কিনেছি শখের জিনিস, সেটাকে বেচে লাভ করব বা এমন কি কেনা দরেও বেচব, এই ইচ্ছে আমার নেই। অবনীবাবু ঘণ্টাটা ফিরিয়ে দিয়ে বললেন, আজ আসি, কাল আশা করি বেরোতে পারবেন। রাজেনবাবু বললেন, ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধহয় ঠিক। কিন্তু মুশকিল কি জানো, সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটা ঠিক যেন সিরিয়াসলি নিতে পারছি না। মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যতদিন না সেটা সম্বন্ধে ডেফিনিট হওয়া যাচ্ছে ততদিন বাড়িতেই থাকুন না। আপনার নেপালি চাকরটা কতদিনের? একেবারে গোড়া থেকেই আছে, কমপ্লিটলি রিলায়েবল। ফেলুদা এবার 3 কড়ির দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? সকাল বিকেল ঘণ্টাখানেক একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি। কিন্তু বিপদ যদি ঘটেই, আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছু করতে পারি কি? আমার বয়স হলো 64, রাজেনবাবুর চেয়ে 1 বছর কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জে এসেছেন, ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো কেন তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে, এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যেও। বেশ, তাই হবে। ফেলুদা দেখা দেখি আমিও উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকেই একটা ফায়ারপ্লেস। ফায়ারপ্লেসের উপরেই একটা তাক, আর সেই তাকের উপর 3টে ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখিয়ে রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা গিয়েছিলেন। দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলের, গায়ে
ভেলভেটের কোট। ফেলুদা জিজ্ঞেস করলো, এটিকে? রাজেনবাবু হো হো করে হেসে বললেন, সময়ের প্রভাবে মানুষের চেহারার কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেইটে বোঝানোর জন্য এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন। আমার বাবা ছিলেন বাঁকুড়ায় ম্যাজিস্ট্রেট। সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে। অবশ্যই ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিন 100 ইয়ার্সে আমাদের বেস্ট রানারকে কাত করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা একজন ফেলুদার বয়সী ছেলের। রাজেনবাবু বললেন, সেটা তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা খাঁকড়িয়ে বললেন, জানি না ঠিক। বহুকাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল, ভারী ইন্টারেস্টিং কেস। আমি মনে মনে বললুম, ফেলুদা একেবারে বইয়ের ডিটেকটিভের মতো কথা বলছে। বাইরেটা ছমছমে অন্ধকার হয়ে আসছে। জলা পাহাড়ের গায়ের বস্তিগুলোতে বাতি জ্বলে উঠেছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা উপর দিকে উঠছে। রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি না তা নয়। এমন শান্তিপূর্ণ পরিবেশে এ চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল, আপনি কিচ্ছু ভাববেন না, আমি এর সমাধান করবই। আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গে। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, তোমাকে তুমি বলি, তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে সত্যি আমি ইমপ্রেসড হচ্ছি। ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি। এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্যও করতে পারি, তাই নাকি? এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে বলো তো? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভব ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। 2 নম্বর, কথাগুলো নানা রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ ও কাগজে তফাৎ রয়েছে। ভেরি গুড। সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো? চিঠির দুটো শব্দ শাস্তি আর প্রস্তুত মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার, তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারেই ব্যবহার করা হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলো কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফে ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র 15-20 বছর হলো। আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা কি করেছো? গন্ধটা গ্রিপেক্স আঠার মতো। চমৎকার ধরেছ, কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জান না দেখছি। তিনকড়িবাবু হেসে বললেন, কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানে জানতুম কিনা সন্দেহ। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কিনা জানি না, কিন্তু সেই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা ফাউ পাওয়া গেল। আমি বললাম,
তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না, তুমি আর মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবই জানবেন নাকি? ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো। ওর মতো বুদ্ধি আশা করি তিনকড়িবাবুর নেই। মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে। কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা? কথাটার মাঝখানে ফেলুদা থেমে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পেছন দিকে ঘুরছে। লোকটাকে দেখলি? কই না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আলোটা পড়ল, আর ঠিক মনে হলো ফেলুদা আবার থেমে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধহয় চোখেরই ভুল। পা চালে খিদে পেয়েছে। তৃতীয় পর্ব শেষ হলো। গল্পটা বেশ জমে উঠেছে। একটু পরেই পোস্ট করছি চতুর্থ পর্ব। অনেকেই বড় ভিডিও দেখতে চান না, যারা ইচ্ছে করবেন তারা পরের ভিডিওটা দেখে নিতে পারবেন। চতুর্থ পর্বের লিঙ্ক আমি প্রথম কমেন্টেই পিন করে দিয়ে দেব।